নমস্কার, আমার চ্যানেলটি যেহেতু ইনফরমেটরি চ্যানেল এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ঘটনাকে আমার চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। তো আজকে আমি এসেছি বেঙ্গল ফাউন্ডেশন, তাই তো বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন। আমাদের আর চেন্নাই বা ব্যাঙ্গালোর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বর্ধমানে এরকম ধরনের একটা যে ইনস্টিটিউট হয়েছে, অনেকেই হয়তো তোমরা বা আপনারা জানো না বা জানেন না। তো আমার এই ব্লগের মাধ্যমে আপনারা পরিচিত হন প্রত্যেকটা এদের খুঁটিনাটি যে সমস্ত ব্যাপার বা কর্মকাণ্ডগুলো চলছে তার সাথে, এবং সর্বোপরি আপনারা এখানে আসুন চিকিৎসার জন্য। একটা সামান্য গ্রোথকেও আপনারা ভ্রুক্ষেপ না করে বা কেয়ারলেস হয়ে ইগনোর করে যান, তার ফলে ক্যান্সারটা আস্তে আস্তে আপনাদের শরীরে বাসা বাঁধে। সেই বিষয়ের একটুখানি পরিচিতি দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। এখানে আমার সাথে রয়েছেন আমার ম্যাডাম, যিনি রেডিয়েশন ডিপার্টমেন্টে রয়েছেন, সেফটি অফিসার। তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে এখানে আমাদের এটা কিভাবে কি এই প্রসেসটা হয়। নমস্কার, আমি পারমিতা শীল, রেডিয়েশন সেফটি অফিসার, বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন। তো বর্ধমানে এটা প্রথম অত্যাধুনিক মেশিন লিনিয়ার অ্যাক্সিলারেটর, যেটা বর্ধমানে এখানেই বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনে প্রথম ইনস্টল হয়েছে। তো এর মাধ্যমে ক্যান্সারের রেডিওথেরাপিতে যে অত্যাধুনিক চিকিৎসা সম্ভব হয় সবই হয়, যেমন ভিম্যাট, আইএমআরটি, আইজিআরটি সবই সম্ভব। এই মেশিনের সাহায্যে অত্যাধুনিক চিকিৎসা করা সম্ভব হয়। পেশেন্টকে শুইয়ে আমাদের অত্যাধুনিকভাবে ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেমের সাহায্যে প্ল্যান করে এখানে ইমেজ ভেরিফিকেশন করে সেই ট্রিটমেন্ট সম্ভব হয়। এর ভিতরে শোয়ানো হয়, তাই তো? এখানে পেশেন্ট শোয়, তারপর এটা কাউচটা ভেতরে ঢুকে যায়। আচ্ছা। এখান থেকে রে বেরিয়ে, রেটা পেশেন্টের চারদিকে এমআরআই টাইপ, তাই তো? এমআরআই না, এমআরআই না, এটা রেডিয়েশন। আচ্ছা, হ্যাঁ, মানে যে কোনো একটা বডি পার্টসে যখন রেডিয়েশন দেওয়ার প্রয়োজন হয় তখন সেখানে পার্টিকুলারলি ওই পজিশনেই আমরা প্ল্যানিং করে ওই জায়গাটায় বাইরের আমার যে নরমাল টিস্যু আছে, নরমাল সেলগুলো আছে, বাঁচিয়ে আমরা এই মেশিনের সাহায্যে ওইখানে টার্গেটেড থেরাপি আমরা করতে পারি। যদি আমাদের কারোর যদি গলাতে হয়, রাইট স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো, সেক্ষেত্রে শুধুমাত্র ওই সেলটাতেই দেওয়া হয়, ওইভাবেই প্ল্যানিং। আর এটা এই মেশিনটা তাতে সক্ষম আর কি। আচ্ছা, হাই এনার্জি রেডিওথেরাপি, রেডিয়েশন দিতে সক্ষম। ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। ওকে, নমস্কার। এতক্ষণ আপনারা এই ক্যান্সার ইনস্টিটিউটে আমরা যে বিভিন্ন ধরনের ফুটেজ বা ভিডিওগুলো দেখছি, এখন আমি ওখানেই কর্মরত একজন চিকিৎসক, তার সামনেই বসে রয়েছি। তো আমরা অ্যাকচুয়ালি কার্সিনোমা জিনিসটা সম্পর্কে অনেকেই কোনো অ্যাওয়ারনেস নেই কারোর, এবং কি ধরনের গ্রোথ হলে কি ধরনের ট্রিটমেন্ট করা উচিত, রেডিয়েশন হবে না কেমোথেরাপি হবে না কি হবে, সেই ব্যাপারগুলো সম্পর্কে আমরা কিছু হলেই ব্যাঙ্গালোর বা চেন্নাই বা সামওয়্যার এলস চলে যাই। তো সেই জিনিসটাকে দূর করার জন্যই আমার এই উদ্যোগ। আমি চাই যে এটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, এবং এখানে আমাদের বর্ধমানের মতো জায়গায় এরকম একটা ইনস্টিটিউট হয়েছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। সেইটার প্রমোশন করার জন্যই আমি এসেছিলাম। তো এখন আমরা দু একটা কথা স্যারের মুখে শুনবো। আপনার নাম? এবং আমার নাম দেবনারায়ণ দত্ত। আমি এই প্রতিষ্ঠাটা করেছি। আমি থাকি অমৃতসর কোচিতে, আমি ওখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। আচ্ছা। আর তার আগে আমি টাটা মেমোরিয়ালে ছিলাম অনেক বছর, চেন্নাইতে ছিলাম অনেক বছর। তো 5 বছর আমি টাটাতে ছিলাম, 8 বছর আমি অ্যাপোলো চেন্নাইতে ছিলাম। তারপরে এখন গত 7-8 বছর আমি অমৃত ইনস্টিটিউটে আছি। 97-এ আমি মাকে নিয়ে গেছিলাম টাটা ক্যান্সার হসপিটাল ওরলিতে থাকতাম তখন। আর ওখানে মায়ের চিকিৎসাটা করেছিলেন ডক্টর ভালাবাট, আপনি হয়তো চিনে রাখতে পারেন। উনি হাঁটতে পারতেন না, ওনাকে ঠেলে ঠেলে একটা স্ট্রেচারে করে নিয়ে যেতে পারতেন, কিন্তু অপারেশন দুর্দান্ত করতেন। তো বাঁচাতে পারিনি মাকে, যাই হোক। তো আজকে আমরা যে জন্য এসেছি আপনার কাছ থেকে কিছু কথা শুনবো বলে, যদি কিছু বলেন। এখন আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে যে পেশেন্ট, বাঙালি প্রচুর পেশেন্ট যায়। আর যেহেতু আমি চেন্নাইতে ছিলাম, বম্বেতে ছিলাম, সেখানে এত বাঙালি পেশেন্ট যায়, এবং আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। আচ্ছা। তো সেই জন্য চাইছিলাম যে এত পেশেন্ট ওখানে যায়, এবং
মানে ওখানে ট্রিটমেন্ট খুব ভালো, কিন্তু যে হ্যারাসমেন্টটা হয় না ওখানে গিয়ে থাকা আর সময় পাওয়া, সেটা কিন্তু আর নিজের ঘর ছেড়ে গেলে না ফুল সাপোর্ট সিস্টেমটা চলে যায় সেই। আর ক্যান্সারটা তো শর্ট টার্ম ট্রিটমেন্ট নয়, লং টার্ম ট্রিটমেন্ট। সেজন্য আইডিয়ালি ক্যান্সার ট্রিটমেন্টটা বাড়ির কাছাকাছি হওয়া উচিত, এবং সেটা ইন্ডিভিজুয়াল নয়, এটা ইনস্টিটিউশন বেসড। সেখানে যেন সব ট্রিটমেন্ট একটা ছাদের তলায় হয়, কারণ একটা ডাক্তার একটা ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করতে পারে না। ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে একটা সিস্টেম চাই। আমরা আমরা কেন লোকেরা বোম্বে বা টাটায় যায়, যেহেতু ওখানে একটা সিস্টেম আছে, একটা ইনস্টিটিউট আছে। রাইট। তো যেহেতু আমি একটা ইনস্টিটিউটে আছি, এবং আমি একটা বড় ইনস্টিটিউট, অমৃত ইনস্টিটিউট একটা বিশাল বড় ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে আমি হেড হয়ে আছি, কর্ণধার। তো সেই কারণে আমি চাইছিলাম যে যদি সেইটা আমাদের নিজের জায়গা বর্ধমান, সেখানে যদি আমরা একটা সিস্টেম বানাতে পারি, আর আমাদের যে ওয়ার্ক কালচারে আমরা সাউথে কাজ করি সেই ওয়ার্ক কালচারে যদি এখানে আনতে পারি, তাহলে আমার মনে হয় পেশেন্টদের এত দূরে কষ্ট করে যাওয়ার দরকার পড়বে। এখানে মূলত কি ধরনের পরিষেবা এখন দেওয়া হচ্ছে? এখন দেখুন মোটামুটি সব পরিষেবাই দেওয়া হচ্ছে। এখন আমাদের রেডিয়েশন ফ্যাসিলিটি আছে, আমাদের সার্জিক্যাল অনকোলজি আছে, আমাদের মেডিকেল অনকোলজি আছে, আমাদের সাপোর্টিভ কেয়ার আছে, ম্যামোগ্রাফি, এক্স-রে, সিটি সবই আছে, বায়োপসি, যা তো সবই বায়োপসি আছে, সব যা দরকার একটা ক্যান্সার পেশেন্টের। এই মুহূর্তে আমাদের কাছে যেটা নেই সেটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট। সেই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টটা আমার মনে হয় 1 বছরের মধ্যে হয়ে যাবে। আমরা অলরেডি এটা প্রসেস করে রেখেছি। তাহলে আর আমাদের সঙ্গে 4 জন এমসিএইচ সার্জিক্যাল অনকোলজি যুক্ত আছেন, আমাদের সঙ্গে ফুল টাইম ডাক্তার আছেন, আমি প্রতি উইকেন্ডে শনিবার রোববার এখানে আসি। তো আর আমাদের সঙ্গে যেহেতু আমার অনেক বন্ধু আছে চেন্নাইতে, বম্বেতে, তারাও রেগুলার আসেন এখানে। তো সেই কারণে আমাদের একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে এক্সপার্ট ম্যান পাওয়ার। তো দুটো দিক থেকেই আমার মনে হয় জিনিসটা অনেকটা ইকুইপড। আর একটু সময় লাগবে জিনিসটাকে, যে কোনো একটা বড় জিনিসকে একটা তার করানোর জন্য একটু সময় লাগে। আমার মনে হয় কিছুদিন আপনাদের এই যে সবাই জানে যে এরকম একটা ক্যান্সার ইনস্টিটিউট বর্ধমানে আছে, যেটা একটা ইনস্টিটিউশন, ইন্ডিভিজুয়াল পেশেন্ট বেসড প্র্যাকটিস নয়, যে সেখানে একটা প্রোটোকল বেসড ট্রিটমেন্ট, একটা যেভাবে ট্রিটমেন্ট করা হয় বা উচিত, যেভাবে আমরা সাউথে গিয়ে ট্রিটমেন্ট করি, সেটা আমাদের সব ডেটাবেসটা একটা, যেমন আমাদের সফটওয়্যার সিস্টেমে রাখা থাকে সেভাবে রাখা থাকে। তো তো একটা অর্গানাইজড হয়েছে যেটা করা, হয়তো আরেকটু সময় লাগবে জিনিসটা কিন্তু ফুল ফ্লেজড একটা সিস্টেম বানাতে, কিন্তু এটা প্রসেস। একটা পেশেন্ট কিন্তু এখানে এলে সাউথে গেলে যা ট্রিটমেন্ট পাবে সেই সেম টু সেম ট্রিটমেন্ট কিন্তু এখানে এখন পাবে। আরেকটা প্রশ্ন করছি, আগে যেমন মানে বছর 15-20 আগেও যে মানুষের যে একটা ভীতি ছিল, একটা সন্ত্রাস, যে ক্যান্সার, ও বাবা তাহলে তো মরণ রোগ, আর কিছু করা গেল না, সেখান থেকে কি আমরা কিছুটা হলেও কি অব্যাহতি পেয়েছি? আমরা অনেকটাই করেছি। যেমন এটা মেইন প্রবলেম যেটা হয়, ক্যান্সার কেন ভয়াবহ, যেহেতু তার ট্রিটমেন্টে লেট হয়ে যায়। আচ্ছা, এবার প্রাইমারি স্টেজে এলে কিন্তু 90% মতো কিওর রেট। যদি একটা হেড এন্ড নেক ক্যান্সার আর্লি স্টেজে 90%, সার্ভিক্স 100, ব্রেস্ট 90%। সো একটা যদি যেগুলো কমন ক্যান্সার, যেমন হেড এন্ড নেক, ব্রেস্ট অ্যান্ড সার্ভিক্স, এগুলো কমন ক্যান্সার, এই ক্যান্সারগুলো কিন্তু 80 to 90% কিওর রেট, মোর দেন 5 years or 10 years সার্ভাইভাল, যদি আর্লি স্টেজ 1 বা স্টেজ 2 ধরা পড়ে। প্রবলেমটা কোথায়, যেহেতু একটা ডাক্তার অ্যাভেলেবেল নয়, সিস্টেম অ্যাভেলেবেল নয়, এবং 2 টায়ার সিটিতে তাকে আবার কলকাতা যেতে হবে, শিফটিং করাটা একটা ব্যাপার, আর ম্যান পাওয়ার চাই, সঙ্গে লোককে নিয়ে যাবে। এখানে সবচেয়ে বেশি নেগলেক্টেড হয় আমাদের মায়েরা। কেন কি, তারা নিজেদের প্রবলেমগুলো বলে না। আর সার্ভিক্যাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এর আউটকাম আমাদের 2 টায়ার সিটিতে খুবই খারাপ। সব পেশেন্টই কিন্তু খুব অ্যাডভান্সড স্টেজে আসে, তারা বাড়িতে বলে না, কারণ জানে সবাই ব্যস্ত, তাকে নিয়ে আবার বম্বে কলকাতা ছুটতে গেলে অসুবিধে। আমরা যদি আমাদের বাড়ির কাছে যদি ফ্যাসিলিটি করতে পারি, এবং পেশেন্টকে যদি ওয়েটিং টাইমটা একদম অল্প করি, তাহলে কিন্তু এই পেশেন্টগুলোই কিন্তু বলবে যে আমার একটা ব্রেস্ট ল্যাম্প আছে, আমার একটু ব্লিডিং হচ্ছে, মুখে একটা ঘা হয়েছে। এগুলো কিন্তু খুব কমন সিমটমস, যেগুলো আমরা নেগলেক্ট না করে একটা ডাক্তার দেখালে, যদি ডাক্তার অ্যাভেলেবেল হয়, একটা ইনস্টিটিউট অ্যাভেলেবেল হয়, তাহলে কিন্তু আমরা মনে হয় অনেক ডায়াগনোসিস কিওর হবে। আরেকটা লাস্ট প্রশ্ন করছি আপনাকে, যেটা এখন মানে মূলত ইয়ং জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় বা শোনা যায়, ওরা বলে যে আমি 20 বছর হলো বিড়ি সিগারেট খাচ্ছি বা গুটকা খাচ্ছি, বা ওগুলোকে কি বলে যেন, ওই বিমল খাচ্ছি হাবি যাবি, কিন্তু আমার তো কিছুই হয়নি। আমার বন্ধু তো একদম সাদামাটা লাইফ লিড করে, সে শাকাহারি, একদম নিরামিষ ভোজী, অথচ তার 2-3 বছরের মধ্যে ক্যান্সার হয়ে গেল। এই ব্যাপারে আপনাদের কি কনসেপ্ট? এইটা দেখুন, এটা হলো এটা 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 কিন্তু একটা, যারা স্মোকার টোবাকো ইউজার, তাদের কিন্তু এটা খুব কমন, যে নন স্মোকারদেরও তো ক্যান্সার হয়, রাইট? তাহলে স্মোকিংকে কেন আমরা শুধু, কেন কিন্তু কি হয়, একটা প্রবাবিলিটি আছে, যে 100 জন
লোক যে টোব্যাকো স্মোকার হয় তার মধ্যে হয়তো 70% লোকেরই কিন্তু ক্যান্সারের চান্স থাকে। যদি 100 জন নন স্মোকার হয় তাদের কিন্তু 20% ক্যান্সার হওয়ার চান্স থাকে। আচ্ছা, টোব্যাকো স্মোকিং একটা কজ, কিন্তু নট দ্য অনলি কজ। রাইট। ইনহেরেন্ট জেনেটিক কন্ডিশন আছে, এনভায়রনমেন্টাল পলিউশনস আছে। কিন্তু আমার ভিউ ইজ, মানে অ্যাজ পার মাই ওপিনিয়ন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো উই শুড মেনটেন দ্য প্রিভেনশন। আমরা যদি প্রিভেন্ট ওয়েতে জিনিসগুলো করি তাহলে মনে হয় মানুষ আরো স্বাস্থ্যকর থাকবে, আরো হাইজিনিক থাকবে। যেমন আমি দেখুন, এটা প্রিভেন্টিভ হেলথ চেক বলে একটা ব্যাপার আছে, যেটা যদি একটা মেয়ে 45 বছর উপরে যদি বছরে একবার করে একটা ম্যামো করে, সিম্পল টেস্ট করে, কিছু একটা প্যাপ স্মিয়ার করলো, একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করলো বা ওরাল এক্সামিনেশন করলো, তার কিন্তু মানে তার কিন্তু তার টোটাল কস্ট হয়তো 1-2 হাজার টাকা বেশি হবে না, কিন্তু তার মানে আর্লি ডিটেকশনের চান্স কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আমরা এই যে একটা মুভি টিকিট দেখে যে পয়সা খরচা করি, তাতে কিন্তু বছরে একবার তার যদি একটা একটা স্ক্রিনিং হয়, তার কিন্তু তার মানে তার ভালো থাকার চান্স অনেক বেড়ে যায়। এই অ্যাওয়ারনেসটা যদি বাড়ে তাহলে কিন্তু আমার মনে হয় অনেক পেশেন্টদের, অনেক লোকের সুবিধা হবে, তারা এই এই প্রিভেন্টিভ হেলথ চেকটা করতে পারবে। আজকে আমরা মূলত এটার জন্যই এসেছিলাম যে মানুষ সকলে একটু অ্যাওয়ার হোক এই ব্যাপারটা সম্পর্কে, যেটা ডাক্তারবাবু এতক্ষণ আমাদের সামনে বললেন। আপনারা সকলেই ভিডিওটা বারবার করে শেয়ার করুন এবং দেখুন, এবং এই ধরনের ভিডিও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, এবং সর্বোপরি এই অনুষ্ঠানটি আরও উন্নত হোক, সকলের কাছে তার পরিষেবা পৌঁছে দেখ, এইটুকুই আমার ইচ্ছা। এবং ডাক্তারবাবুকে আমাদের চ্যানেলের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ব্লগটি এইটুকুই।